গত ৩ রাত আর ৩ দিন অজ্ঞান থাকার পর অবশেষে ম্যাক্স জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু চোখ খুলে চারপাশটা দেখেই যেন ম্যাক্সের ভেতরটা ভয়ে দুমড়ে মুচড়ে ওঠে। দূরে তার সঙ্গী সাথীদের লাশগুলো এমনভাবে ভাসছে যেন তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু জাহাজ ডুবে ম্যাক্স বাদে তার সাথে থাকা সবাই আরো আগেই মারা গিয়েছে। ভয় আর দুশ্চিন্তায় ম্যাক্স হতবাক হয়ে গেলেও আস্তে আস্তে সে তার সাথীদের মৃতদেহ এক এক করে টেনে এনে মাটি চাপা দিয়ে দেয়। কিন্তু সন্ধ্যা নামতেই তার চারপাশে ঘন অন্ধকার ছেয়ে যায়। চারপাশের শুনশান নীরবতা আর অজানা বিপদের ভয়ে ম্যাক্স ওই রাতটা একটা গাছের উপরে বসেই কোনো মতে পার করে দেয়, আর ভাবে সকাল হলে যে করেই হোক তাকে এখান থেকে বাসায় ফিরে যাওয়ার একটা রাস্তা খুঁজে বের করতে হবে। পরের দিন সকালে চোখ খুলে ম্যাক্স দূরে তাদের সেই ভাঙা জাহাজটা দেখতে পায়। হয়তো সমুদ্রের ঢেউ জাহাজটাকেও এখানে ভাসিয়ে এনেছে। ম্যাক্স সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক জাহাজে ফিরে গিয়ে যতটা সম্ভব খাবার আর দরকারি জিনিসপত্র জোগাড় করতেই হবে। তাই প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর সে কোনো মতে ওই জাহাজের কাছে পৌঁছায়। তবে সে নিচের কেবিনে নামতেই হঠাৎ পাশের ঘর থেকে কুকুরের কান্নার শব্দ ভেসে আসতে থাকে। ভয় পেয়ে ম্যাক্স পাশে থাকা কুড়ালটা হাতে নিয়ে ওই দরজাটা ভেঙে ফেলে, আর দরজা খুলতেই তার প্রিয় কুকুর সিম্বা সেখান থেকে বেরিয়ে আসে। আর প্রিয় কুকুরটাকে জীবিত দেখে ম্যাক্স ভীষণ খুশি হয়। এরপর সে আরেকটা ঘরের সামনে সামান্য কিছু খাবার, কয়েকটা দরকারি যন্ত্র আর অনেকগুলো বন্দুক খুঁজে পায়। জাহাজ পুরোপুরি ডুবে যাওয়ার আগে সে যতটা সম্ভব দরকারি জিনিস ওই জাহাজের থেকে তুলে আনে। তারপর কাঠের তক্তা কেটে একটা কোনো রকমে ভেলা বানিয়ে ফেলে। এরপর সে সিম্বাকেও নিচে নামিয়ে আনে, আর প্রতিটা জরুরি জিনিস ওই ভেলায় উঠিয়ে অনেক চেষ্টার পর কোনো মতে সে সবকিছু কিনারে নিয়ে আসে। কিন্তু তীরে এসে খাবারের পরিমাণ দেখে ম্যাক্স বুঝতে পারে জাহাজ থেকে সে যে খাবার উদ্ধার করতে পেরেছে তা দিয়ে হয়তো সে আর সিম্বা মাত্র এক বেলা খেতে পারবে। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে এই দ্বীপ থেকে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। যাই হোক, কিছুক্ষণ রেস্ট নিয়ে ম্যাক্স বন্দুক হাতে নিয়ে এই দ্বীপটা ঘুরে দেখার জন্য বের হয়, কারণ হয়তো সে কোনো রাস্তা বা এমন কিছু খুঁজে পাবে যেখান থেকে সে বাড়ি ফিরতে পারবে। তাই জঙ্গল আর পাহাড় পাড়ি দিয়ে সে যখন দ্বীপের অপর পাশে পৌঁছায় তখন সেখানকার দৃশ্য দেখে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। যতদূর চোখ যায় সেখানে না আছে কোনো বসতি, না আছে মানুষ। যতদূর চোখ যায় আশেপাশে এখন শুধুই সমুদ্রের পানি। তাছাড়া এই দিক দিয়ে কোনো জাহাজও সাধারণত চলাচল করে না, অর্থাৎ তার উদ্ধার পাওয়ার সম্ভাবনাও প্রায় নাই বললেই চলে। তাই ম্যাক্স ঠিক করে যদি কখনো সাহায্যের সুযোগ আসে সেটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। এই ভাবনা থেকে সে প্রতিদিন দূরবীন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, আর ভাবে এই বুঝি কোনো জাহাজ চোখে পড়বে। কিন্তু দিন গড়ায়, সপ্তাহ পেরোয়, দেখতে দেখতে 6টা মাস কেটে যায়, তবে কিছুই বদলায় না। এরপর একদিন ম্যাক্স আর সিম্বা সমুদ্রের ধারে পাথরে বসে যখন ঝিনুক খুঁজছিল, ঠিক তখনই হঠাৎ করে সিম্বা জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। প্রথমে ম্যাক্স পাত্তা না দিলেও যখনই সে পানি খাওয়ার জন্য উপরে তাকায় তখনই দূরে তাকিয়েই তার চোখ ছানা বড়া হয়ে যায়, কেননা দূর সমুদ্রে একটা বিশাল জাহাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর এমন দৃশ্য দেখেই ম্যাক্স সাথে সাথেই তার আগে থেকে রেডি করা রাখা মশালটা জ্বালিয়ে পাগলের মতো দৌড়াতে থাকে। কিন্তু দুর্ভাগ্য, ম্যাক্সের জ্বালানো ওই আগুন উপরে ওঠার আগেই সেই জাহাজটা সেখান থেকে চলে যায়। শেষ চেষ্টা হিসেবে ম্যাক্স সমুদ্রের দিকে কয়েকটা গুলিও ছোড়ে, কিন্তু সমুদ্রের বিশাল গর্জনের মাঝে তার বন্দুকের শব্দ যেন একেবারেই তুচ্ছ। দুর্ভাগা ম্যাক্সের বেঁচে ফেরার শেষ আশাটুকু যেন মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। বেঁচে ফেরার শেষ আশাটুকু হারিয়ে জীর্ণ শূন্য ম্যাক্স তীরে উঠে এলে সিম্বাও তাকে দেখে ডাকাডাকি করতে থাকে। অসহায় কুকুরের এমন আহত না দেখে ম্যাক্সের ভেতরটা যেন আরো বেশি কেঁদে ওঠে। বাড়ি ফেরার সমস্ত আশা হারিয়ে ম্যাক্স বুঝে যায় বেঁচে থাকতে হলে তাকে এখানে এখন জীবন সংগ্রাম করতে হবে। তাই নিজের জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজে লাঠিসোঁটা একত্র করে আস্তে আস্তে সে থাকার জন্য একটা সুন্দর ঘর বানায়। ধীরে ধীরে ম্যাক্স বুঝতে পারে এই দ্বীপটা আসলে ততটা খারাপ নয়। খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ফলমূল আছে, সেই সাথে গরম পানির প্রাকৃতিক ঝর্ণা আর বনের পশু পাখি সব মিলিয়ে আস্তে আস্তে ম্যাক্স এখন এখানে জীবনটা উপভোগ করতে শুরু করেছে। প্রতিদিন সকালে উঠে সে এখন নিজের জন্য খাবার বানায়, আর খাবার খেয়ে বেরিয়ে পড়ে শিকারের জন্য। শিকার করে দিন শেষে সমুদ্রের পাড়ে বসে আকাশের তারা দেখতে দেখতে রাতের জন্য অপেক্ষা করে। ঠিক এভাবেই তার দিনগুলো পার হতে থাকে। তবে মাঝে মাঝে সে ভাবে হয়তো কোনো জাহাজ এখানে আসবে তাকে উদ্ধারের জন্য। আর এভাবেই দেখতে দেখতে 2টা বছর কিভাবে পার হয়ে যায় ম্যাক্স সেটা বুঝতেই পারে না।
আর নিজের সাথে ঘটে যাওয়া সবকিছুই ম্যাক্স কখনো ডায়েরিতে কিংবা কখনো কাঠে খোদাই করে লিখে রাখতে শুরু করে। আর একজন বিশ্বস্ত সঙ্গীর মতো সিম্বা সব সময় তাকে সঙ্গ দিতে থাকে। কিন্তু মানুষ যতই চেষ্টা করুক, একাকিত্ব তাকে গ্রাস করবেই। আর ম্যাক্সের কাছেও ঠিক সেরকমটাই লাগতে থাকে। প্রতিদিন সকালে উঠে ওই একই সমুদ্র আর একই রুটিনে আস্তে আস্তে যেন সে আরো বেশি একাকিত্ব অনুভব করতে থাকে। তাই রাতের নীরবতার মাঝে প্রায় প্রতিদিনই খেয়ে তার গার্লফ্রেন্ডের কথা ভাবতে থাকে। সেভাবে হয়তো তার গার্লফ্রেন্ড এখন তাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। যাই হোক, একদিন যখন সিম্বা ম্যাক্সের পাশে হাঁটাহাঁটি করছিল, ঠিক তখনই ম্যাক্সের চোখে পড়ে একটা বিশাল পায়ের ছাপ। সেটা দেখে ম্যাক্স বুঝে যায় এটা কোনো সাধারণ মানুষের পায়ের ছাপ নয়, হয়তো কোনো জন্তু জানোয়ার বা বড় সাইজের কিছু একটা এই দ্বীপে ঢুকেছে। ভয় পেয়ে বন্দুক হাতে নিয়ে ম্যাক্স এদিক ওদিকে দৌড়াতে থাকে। সেই সাথে সিম্বাও বুঝে যায় হয়তো তাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে। আর একটু সামনে যেতেই হঠাৎ ম্যাক্স কয়েকটা ছোট্ট নৌকা খুঁজে পায়। দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই নৌকাটা তীরে বেঁধে রেখে কয়েকজন দ্বীপের ভেতরে ঢুকেছে। আর ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে অদ্ভুতভাবে ড্রাম বাজানোর শব্দ ভেসে আসে ম্যাক্সের কানে। কৌতূহল আর অজানা ভয়ের টানে সে আরো একটু ভিতরে এগিয়ে যে দৃশ্যটা সে দেখে, তাতে তার শরীর শিউরে ওঠে। অনেকগুলো আদিবাসী মিলে নিজেদের এক ভয়ঙ্কর রীতি পালন করছে। সেখানে একজন মানুষকে জবাই করা হচ্ছে। এরা আসলে আলাইনা নামের এক নরখাদক গোত্রের সদস্য, যারা মানুষের মাংস খেয়েই বেঁচে থাকে। আজও তারা 3 জন মানুষকে শিকার করেছে। তবে এই মানুষগুলো তাদের গোত্রের নয়, তারা অন্য কোনো দ্বীপের বাসিন্দা। আর কিছুক্ষণের মধ্যেই তারা আলাইনা আদিবাসীদের খাবারে পরিণত হবে। কিন্তু যখনই ওই নরখাদকরা অসহায় লোকগুলোকে জবাই করতে যাচ্ছিল, তখনই ম্যাক্স আর চুপ করে থাকতে পারে না। সে দূর থেকে বন্দুক তাক করে গুলি চালায়। হঠাৎ গুলির শব্দে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর আদিবাসীরা যে যেদিকে পারে পালাতে শুরু করে। আর কাঠের সাথে বেঁধে রাখা সেই লোকটাও সবার দৌড়াদৌড়ির মধ্যে নিজেকে ছাড়িয়ে ফেলে। তবে মুক্তি পেলেও লোকটা এখনো রবিনসনকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখে মুখে ছিল ভয় আর বিস্ময়। সে মনে করছিল রবিনসন বুঝি এই পৃথিবীর কেউ নয়, অন্য কোনো দুনিয়া থেকে আসা এক অচেনা এলিয়েন। কারণ গায়ের রং আর চেহারার কোনো মিল না থাকায় লোকটা ভাবে হয়তো ম্যাক্স তাকেও মেরে ফেলবে। তাই হঠাৎ করে সে ম্যাক্সের উপরে ঝাঁপিয়ে পড়ে। তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে উল্টো তাকে তাক করে ধরে রাখে। ঠিক সেই সময় পেছন দিক থেকে আবারও আলাইনা আদিবাসীরা হামলা চালায়। কিন্তু আগের মতোই ম্যাক্স একটু দেরি না করে একের পর এক গুলি চালাতে থাকে। আর কয়েকজন আদিবাসী সেখানে লুটিয়ে পড়লেও বাকিরা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে ওই লোকটা ধীরে ধীরে বুঝতে শুরু করে ম্যাক্স তার শত্রু নয়, বরং তাকে বাঁচাতেই চেয়েছিল। তবুও তার মনে কিছুটা সন্দেহ রয়ে যায়। আর লোকটার এই আচরণে ম্যাক্সও ভীষণ রেগে যায়। রাগের মাথায় ইংরেজিতে 2-1টা গালিও দিয়ে ফেলে। আর তারপর ম্যাক্স আবারও দ্বীপের কিনারায় তার নিজের বাসায় ফিরে আসে। এরপর কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন খাবারের খোঁজে ম্যাক্স জঙ্গলের ভেতরে ঢুকতেই হঠাৎ করে একটা পাতানো ফাঁদে আটকে যায়। আসলে এই ফাঁদটা পেতেছিল সেই লোকটাই, যাকে ম্যাক্স কয়েকদিন আগে বাঁচিয়েছিল। তবে সে কিছু বোঝার আগেই ম্যাক্স খুব সহজে ফাঁদ কেটে নিজেই বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে লোকটা আবারও হতভম্ব হয়ে যায়। তার মনে হতে থাকে ম্যাক্স কি তাহলে কোনো জাদুকর? তাহলে এত সহজে এমন ফাঁদ থেকে বের হওয়া সম্ভব কিভাবে? কৌতূহল আর বিস্ময়ে সে এবার ম্যাক্সের পিছু নিতে শুরু করে। ধীরে ধীরে তার বাড়ি পর্যন্ত চলে আসে। আর সেখানে এসে লোকটা পুরোপুরি বুঝে যায় ম্যাক্স কোনো অলৌকিক কেউ নয়, বরং সে তাদের মতোই একজন সাধারণ মানুষ। এদিকে ম্যাক্সও ধীরে ধীরে নিজের রাগ সামলে নিয়ে তাকে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, সে তাকে একটা নামও দেয়, ফ্রাইডে। ম্যাক্স তাকে জানায় আজ থেকে সে তাকে এই নামেই ডাকবে। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গেই দুজন একসাথে থাকতে শুরু করে। আর তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব। ম্যাক্স এখন ফ্রাইডের বলা ভাষা আগের চেয়েও বেশি বুঝতে পারে। আবার ফ্রাইডেও ধীরে ধীরে ম্যাক্সের ভাষাও শিখে ফেলেছে। যাই হোক, এক রাতে খাওয়া দাওয়া শেষ করে ফ্রাইডে নিজের ঈশ্বরের কথা ম্যাক্সকে বোঝাতে চেষ্টা করে। মাটিতে আঁকিবুকি করে সে তার বিশ্বাসের প্রতীক দেখায়। কিন্তু ম্যাক্স সেটা দেখে হেসে ফেলে। সে ঠাট্টা করে বলে এটা তো কুমিরের ছবি, কুমির আবার কখন থেকে মানুষের ঈশ্বর হলো? এরপর সে ফ্রাইডেকে নিজের ধর্মের কথা বোঝাতে থাকে আর বলে সব মানুষের ঈশ্বর নাকি এক, আর এতদিন তারা ভুল পথে ছিল। এই কথা প্রমাণ করতে ম্যাক্স তাকে বাইবেল পড়তে দেয়। কিন্তু ফ্রাইডে তো পড়তে জানে না, তাই ভুল করে সে বাইবেলের একটা পাতা ছিঁড়ে ফেলে। এই দৃশ্য দেখে ম্যাক্স প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় সে ফ্রাইডেকে নানা কথা শুনিয়ে
ধমক দেয়, এমনকি গালিগালাজও করে ফেলে। আর এতে ফ্রাইডে ভেতর থেকে একেবারেই ভেঙে পড়ে। চুপচাপ উঠে সে সেখান থেকে কোথায় যেন চলে যায়। পরে ম্যাক্স বুঝতে পারে ফ্রাইডের সঙ্গে সে ভীষণ অন্যায় করেছে, তাই সে নিজের ঈশ্বরের কাছে ক্ষমাও চায়। কিন্তু ফ্রাইডে আর সহজে ফিরে আসে না। কয়েকটা দিন কেটে যায়। ম্যাক্স চারিদিকে তাকে খুঁজে বেড়ায়। অবশেষে প্রায় 10 দিনের মাথায় সে ফ্রাইডের দেখা পায়। ম্যাক্স তাকে দেখা মাত্রই ক্ষমা চাইতে চায়, কিন্তু ফ্রাইডে কথা বলতেই চায় না। ঠিক তখন ম্যাক্স তাদের ভাষাতেই দু একটা কথা বলে নিজের ভুল বোঝানোর চেষ্টা করে, আর মুহূর্তের মধ্যে ফ্রাইডের মুখে হাসি ফিরে আসে। এভাবে আবার নতুন করে শুরু হয় তাদের বন্ধুত্ব। এরপর ম্যাক্স আর ফ্রাইডে দুজনে মিলে সমুদ্রের ধারে মাছ শিকার করে, একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে। ধীরে ধীরে তাদের জীবন আবার কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরছিল, কিন্তু এই শান্তিটাও বেশি দিন টেকে না। কয়েকদিন পর ফ্রাইডে গোপন এক সূত্রে জানতে পারে আলাইনা সম্প্রদায়ের সেই আদিবাসীরা আবার এই দ্বীপে ফিরে আসবে। খবর পাওয়া মাত্রই তারা দুইজন বন্ধু মিলে একটা মাস্টার প্ল্যান করে ফেলে। রবিনসন ঠিক করে এবার আর শুধু বন্দুক নয়, জাহাজ থেকে আনা বারুদ দিয়ে এই নরভক্ষকদের একেবারে জমের দুয়ারে পাঠিয়ে দেবে। সেই পরিকল্পনা মতো আদিবাসীরা গুহায় আসার আগেই তারা সেখানে পৌঁছে যায়, আর পুরো গুহার চারিদিকে অনেক পরিমাণে বারুদ বিছিয়ে দেয়। সব প্রস্তুতি শেষ হলে তারা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে দেখা যায় আদিবাসীরা গুহার ভেতরে ঢুকে আবারও তাদের নরবলির প্রথা শুরু করেছে। ঠিক সেই সময় সুযোগ বুঝে ম্যাক্স উপর থেকে বারুদের দিকে আগুন লাগিয়ে দেয়। আগুন ধীরে ধীরে এগোলে সবকিছু তাদের পরিকল্পনা মাফিক চলতে থাকে, কিন্তু হঠাৎ করেই ভয়ঙ্কর এক ভুল হয়ে যায়। ম্যাক্সের কুকুর সিম্বা আগুন দেখে সেটার পিছু নিতে শুরু করে। ম্যাক্স তাকে আটকানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে বারুদের ভেতর আগুন ছড়িয়ে পড়ে এবং গুহার ভিতরে ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ। এই বিস্ফোরণে আলাইনা আদিবাসীরা সবাই মারা গেলেও দুর্ভাগ্যজনক সিম্বাও প্রাণ হারায়। প্রিয় কুকুরটাকে এভাবে হারিয়ে ম্যাক্স পুরোপুরি ভেঙে পড়ে। ভারাক্রান্ত মনে ম্যাক্স দ্বীপের মধ্যে জ্যাকসনকে সম্মানের সাথে দাফন করে। ফ্রাইডেও তার পাশে থেকে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু বিপদ এখানেই শেষ হয় না। ফ্রাইডে জানতো আলাইনা সম্প্রদায়ের যারা বেঁচে আছে তারা প্রতিশোধ নিতে আবার আসবেই, তাই সে আগেই ম্যাক্সকে সতর্কবার্তা দিয়ে দেয়। কিন্তু সিম্বাকে হারানোর পর ম্যাক্সের আর কোনো কাজেই মন বসছিল না। তার মনে হচ্ছিল পুরো দুনিয়াটাই হঠাৎ থমকে গেছে। সেই হতাশা থেকে সে ফ্রাইডেকে বলে, তুমি নিজের ঘরে ফিরে যাও, আমি একাই এখানে থাকতে চাই। কারণ ম্যাক্স চায় না তার কারণে ফ্রাইডের জীবনও ঝুঁকির মুখে পড়ুক। ম্যাক্সের কথায় ফ্রাইডে হঠাৎ তাকে প্রশ্ন করে, তুমি আসলে কোথা থেকে এসেছো? ম্যাক্স তখন বলে, গ্রেট ব্রিটেন। তখনই ফ্রাইডের মুখ বদলে যায়। সে জানায় ব্রিটেন নামটা সে আগেও অনেকবার শুনেছে। তার বাবা তাকে বলতো মাঝে মধ্যে ইংল্যান্ড থেকে কিছু লোক তাদের দ্বীপে আসতো, জোর করে জমি দখল করত, নিজেদের সম্পত্তি বলে চালিয়ে নিত। শুধু তাই নয়, তাদের মা বোনদেরও তুলে নিয়ে যেত, আর কেউ বাধা দিতে গেলে গুলি করে মেরে ফেলতো। ফ্রাইডে রাগ আর ক্ষোভে বলে ওঠে, এত জঘন্য আর নিষ্ঠুর একটা দেশের মানুষ হয়ে ম্যাক্স কিভাবে সেখানে থাকে? তাহলে কি ম্যাক্স তো তাদের শত্রু? ম্যাক্স তার কথার সবটা বুঝতে না পারলেও একটা বিষয় পরিষ্কার বুঝে যায়, ইংরেজরা যদি মাঝে মধ্যে এই দ্বীপে আসতে পারে তাহলে ইংল্যান্ড খুব বেশি দূরে নয়, মানে চাইলে সে আবার ঘরে ফিরতে পারবে। এই আশাতেই সে ফ্রাইডেকে প্রস্তাব দেয় দুজন একসাথে ইংল্যান্ডে চলে যাওয়ার। কিন্তু ফ্রাইডে সোজা সাপটা জানিয়ে দেয় সে কখনোই ওই দেশের মাটিতে পা রাখবে না। এমন নোংরা জায়গায় গিয়ে সে নিজের পা নষ্ট করতে চায় না। ফ্রাইডের এই কথায় ম্যাক্স ভীষণ রেগে যায়। সে নিজের ভাষায় তাকে কটু কথা শোনাতে থাকে। ঠিক তখনই ফ্রাইডে বুঝে ফেলে ম্যাক্স কখনোই তাকে সত্যিকারের বন্ধু ভাবেনি। তার চোখে সে ছিল শুধু একজন দাস। আর এই উপলব্ধি ফ্রাইডেকে ভেতর থেকে অনেক নাড়িয়ে দেয়। রাগে একসময় সে ম্যাক্সকে মারতেও চায়, কিন্তু ফ্রাইডে ইংরেজদের মতো অত নিষ্ঠুর ছিল না। তাই শেষমেশ সে ম্যাক্সকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ম্যাক্স আবারও একা হয়ে পড়ে, আর দ্বীপ ছেড়ে যাওয়ার শেষ চেষ্টা হিসাবে কয়েকদিনের কঠোর পরিশ্রমে গাছের টুকরো জুড়ে সে একটা ছোট্ট নৌকা বানিয়ে ফেলে। ঠিক তখনই আমরা দেখি ম্যাক্সের এই কষ্ট ফ্রাইডেকে আবারও সেখানে টেনে আনে। সে ফিরে এসে বলে সে কখনোই ম্যাক্সকে পর ভাবেনি, সবসময় তাকে নিজের ভালো বন্ধু মনে করেছে। এই কথা শুনে ম্যাক্স অনেক ভেঙে পড়ে এবং ফ্রাইডের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। ম্যাক্স আসলে কখনোই জানতো না তার দেশের মানুষ ফ্রাইডেদের মতো আদিবাসীদের উপর এত অত্যাচার করে। এই সত্যটা বুঝতে পেরে সে শুধু নিজের পক্ষ থেকে নয়, নিজের দেশের মানুষের পক্ষ থেকেও ফ্রাইডের কাছে আবার ক্ষমা চায়। এরপর দুজন আবার আগের মতো মিলেমিশে কাজ শুরু করে। কিন্তু সেদিন রাতেই হঠাৎ দ্বীপের উপর আছড়ে পড়ে এক ভয়ঙ্কর তুফান। প্রবল বাতাস আর বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা তাড়াহুড়ো করে সবকিছু নিয়ে ঘরের ভেতরে আশ্রয় নেয়। ঝড় থামার পরে সকালে পরিবেশ শান্ত হলে যে দৃশ্য তারা দেখে তাতে দুজনেরই বুক কেঁপে ওঠে। গত রাতের ঝড়ে তাদের একমাত্র নৌকাটা ভেসে সমুদ্রে হারিয়ে গেছে। তাছাড়া এখন আর নতুন করে আরেকটা নৌকা বানানোর মতো সময় বা সুযোগ কোনোটাই তাদের হাতে নেই। তাই ম্যাক্স
একেবারে দিশেহারা হয়ে পড়ে। ঠিক তখনই ফ্রাইডে তাকে সতর্ক করে বলে আলাইনা আদিবাসীরা যে কোনো সময় হামলা করতে পারে, তার আগেই এখান থেকে চলে যেতে হবে। কিন্তু নৌকা ছাড়া যাওয়াও সম্ভব নয়। তখন ম্যাক্স কঠিন এক সিদ্ধান্ত নেয়, তারা কোথাও যাবে না, বরং আদিবাসীরা এলে তাদের সঙ্গে লড়াই করে এখানে থেকে বাঁচার রাস্তা তৈরি করবে। সে ফ্রাইডেকে বলে আমি যা যা বলবো তুমি এখন থেকে ঠিক তাই করবে। ম্যাক্সের পরিকল্পনা অনুযায়ী দুজনে মিলে দ্বীপ জুড়ে নানান জায়গায় ফাঁদ আর জাল পেতে রাখে। পরদিন সকালেই দেখা যায় একদল আদিবাসী দ্বীপের কিনারায় এসে পৌঁছায়, কিন্তু ভেতরে ঢুকতেই একে একে তারা ফাঁদে আটকা পড়তে থাকে। অনেকেই সেখানে মারা যায়। তবুও যারা বেঁচে ছিল তাদের সঙ্গে ম্যাক্স আর ফ্রাইডে সরাসরি কঠিন এক লড়াইয়ে নামে। সংঘর্ষের পর শেষ পর্যন্ত তারা সবাইকে পরাজিত করতে সক্ষম হয়। কিন্তু এই লড়াইয়ে ম্যাক্সের বুকে একটা তীর এসে লাগে আর সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। চারপাশটা আবার শান্ত হয়ে গেলেও ম্যাক্সের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। ফ্রাইডে একজন সত্যিকারের বন্ধুর মতো দিন রাত তার সেবা করতে থাকে, কিন্তু তাতেও অবস্থার খুব একটা উন্নতি হয় না। ধীরে ধীরে ফ্রাইডে বুঝে যায় আর দেরি করলে হয়তো ম্যাক্সকে বাঁচানোই যাবে না। শেষমেশ অনেক কষ্টে ফ্রাইডে একটা নৌকায় করে আহত ম্যাক্সকে নিয়ে তাদের পুরনো দ্বীপে ফিরে আসে। দুজনকে দেখা মাত্রই আদিবাসীরা চারিদিক থেকে ঘিরে ফেলে। ঠিক তখনই ফ্রাইডে এগিয়ে এসে নিজের মাকে জানায় এই লোকটা তার বন্ধু ম্যাক্স, তার অবস্থা খুবই খারাপ, দ্রুত চিকিৎসার দরকার। ফ্রাইডের কথায় ম্যাক্সকে তাদের ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং টানা কয়েকদিন ধরে তার চিকিৎসা চলতে থাকে। ধীরে ধীরে ম্যাক্স আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। তারা ম্যাক্স আর ফ্রাইডে দুজনকে দিয়ে এক মরণ খেলার আয়োজন করে। খেলার নিয়ম হলো তাদের দুইজনকে একে অপরের সাথে লড়াই করতে হবে এবং যে বিজয়ী হবে সে এখানে থাকতে পারবে বা চাইলে অন্য কোথাও চলে যেতে পারবে, আর যে হেরে যাবে তাকে মেরে ফেলা হবে। তাদের এমন অদ্ভুত ধরনের কথা শুনে রবিনসন অনেকটাই অবাক হয়ে ওঠে। তাহলে কি শেষ পর্যন্ত তাকে নিজের বন্ধুর সাথে লড়াই করতে হবে? তবে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এরপর দুইজনকে একটি কাঠের সেতুর উপরে তুলে দেওয়া হয় এবং সেই সাথে শুরু হয় তাদের দুজনের লড়াই। এখানে ফ্রাইডে ম্যাক্সকে আঘাত করার চেষ্টা করলেও ম্যাক্স তাকে কোনো প্রকার আঘাতই করছিল না, কারণ তার মনে অতটুকু সাহস নেই যে সে ফ্রাইডেকে আঘাত করবে। ফ্রাইডে তো তার জীবন বাঁচিয়েছে, সে কিভাবে তাকে মারবে? এজন্য ম্যাক্স ফ্রাইডেকে বলতে থাকে তুমি নিজে আমাকে আঘাত করো, আমাদের ভেতর তো একজনকে মরতেই হবে, এজন্য আমি আমার জীবন বিলিয়ে দিলাম, তুমি আমাকে মেরে ফেলো, আমাকে আঘাত করো। ম্যাক্স ফ্রাইডেকে একথা বারবার বলতে থাকায় চাপে পড়ে ফ্রাইডে তার উপর আঘাত করতে যাবে। ঠিক এমন সময় দূরে থাকা একটি বন্দুকের গুলি এসে ফ্রাইডের বুকে লাগে। আসলে ইংরেজরা আবারও এখানে চলে এসেছিল। তারা দূর থেকে আদিবাসীদের উপর আক্রমণ করতে শুরু করে, এমনকি তাদের ঘরবাড়িগুলোকেও তারা জ্বালিয়ে দিচ্ছিল। এজন্য আদিবাসীদের সবাই যে যেদিকে পারছিল পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এদিকে বুকে গুলি লাগার কারণে ফ্রাইডে মারা যায়। ম্যাক্স তার প্রিয় বন্ধুকে হারানোর কষ্ট যেন কিছুতেই মেনে নিতে পারছে না। শেষমেশ কিনা বন্ধু ফ্রাইডেকে তার নিজের দেশের মানুষেরাই তাকে মেরে ফেললো, কিন্তু এখন তো আর কিছুই করার নেই। ইংরেজরা সব আদিবাসীদের বন্দী বানিয়ে জাহাজে করে ইংল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তাদের সাথে করে তারা এখানে ম্যাক্সকেও নিয়ে যায়। আজ প্রায় 8 বছর পর ম্যাক্স আবারও তার নিজের দেশে ফিরে যাচ্ছে। এদিকে শহরের ম্যাক্সের গার্লফ্রেন্ড মেরিকে মাঝে দেখা যায়। অবাক করা বিষয় হলো এই 8 বছরে মেরি প্রতিটা দিন ম্যাক্সের জন্য অপেক্ষা করেছে, আর এত সময় পেরিয়ে গেলেও সে এখনো বিয়ে করেনি। ঠিক তখনই পেছন থেকে কারো গলার আওয়াজ কানে আসে। পেছন ফিরে তাকিয়ে মেরি দেখে তার ভালোবাসার মানুষ ম্যাক্স ফিরে এসেছে। শেষ পর্যন্ত 8 বছরের অপেক্ষার পর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। রবিনসন বুঝতে পারে তার জন্য তাকে 8 বছর অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত সেই অপেক্ষা সার্থক হয়েছে। এরপর তারা দুজন সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা একে অপরকে বিয়ে করবে। আর ঠিক এই দৃশ্যের মধ্য দিয়েই বিখ্যাত রবিনসন ক্রুসোর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পের একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই রবিনসন ফ্রাইডের নামে একটি মালা দিয়েছিল এবং বলেছিল এই মালাটি সারা জীবন আমাদের বন্ধুত্বের প্রতীক হয়ে থাকবে, আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। আসলে তাদের এই গল্প আমাদের শেখায় প্রকৃত বন্ধু কখনো আপনাকে ছেড়ে চলে যায় না, সব সময় বিপদের সময় পাশে থাকে। এমন কোন বন্ধু কি আপনার জীবনে কখনো ছিল বা এখনো আছে? যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা জানাতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।